পরিচ্ছেদ ৪৯ প্রবন্ধ। প্রবন্ধ এক প্রকার গদ্য রচনা। কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে প্রবন্ধ রচিত হয়। সব ধরনের প্রবন্ধকে অন্তত ৩টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা বর্ণনামূলক প্রবন্ধ, চিন্তামূলক প্রবন্ধ ও ব্যক্তি অনুভূতিমূলক প্রবন্ধ। পরবর্তী নমুনা অংশের বাংলাদেশের পর্যটন শিল্প বা ভাষা আন্দোলন প্রবন্ধকে বলা যায় বর্ণনামূলক প্রবন্ধ। সময়ানুবর্তিতা বা মাদকাসক্তি প্রবন্ধকে বলা হয় চিন্তামূলক প্রবন্ধ এবং লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা বা কোনো ঘটনার স্মৃতি প্রবন্ধকে বলা যায় ব্যক্তি অনুভূতিমূলক প্রবন্ধ। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরপরও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এটা হচ্ছে যে কি আপনার মানে প্রবন্ধ কীরকম হতে পারে, কত প্রকারের হতে পারে, এটা নিয়ে একটা আলোচনা, বিশেষ আলোচনা। তবে প্রবন্ধের ধরন এসব নিয়েও একটা আলোচনা। আচ্ছা, এরপরে আছে আপনার এখানে প্রবন্ধ লেখার কিছু সাধারণ নিয়ম নিচে উল্লেখ করা হলো। আচ্ছা, ভূমিকা হলো প্রবন্ধের প্রবেশক অংশ। তারপরে আপনার এর বাহিরে আছে, এটি সাধারণত একটি অনুচ্ছেদের হয়। এই অংশে প্রায় মূল আলোচনার ইঙ্গিত থাকে। উপসংহার হলো প্রবন্ধের সমাপ্তি অংশ। প্রবন্ধের প্রকৃতি অনুযায়ী এখানে সাধারণত ফলাফল, সম্ভাবনা, সীমাবদ্ধতা, প্রাসঙ্গিকতা ইত্যাদি স্থান পায়। প্রবন্ধের মূল অংশ একাধিক অনুচ্ছেদে বিভক্ত হয়ে থাকে। আবারও মনে করাই দিচ্ছি, একাধিক অনুচ্ছেদে কিন্তু এটা বিভক্ত হয়ে যায়। অনুচ্ছেদগুলো যাতে সমরূপ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয়। যুক্তি বা কালের অনুক্রম মনে রেখে অনুচ্ছেদগুলোর সমরূপতা ঠিক করা যেতে পারে। বিশেষভাবে বর্ণনামূলক ও চিন্তামূলক প্রবন্ধের বেলায় অনুচ্ছেদগুলোর আলাদা শিরোনাম থাকে। এগুলোর নাম অনুচ্ছেদ শিরোনাম। এসব শিরোনামের পরে কোলন জ্যোতি দিয়ে লেখা শুরু করা যায়। প্রবন্ধের ভাষা হওয়া উচিত সহজ, সরল ও প্রাঞ্জল। প্রতিটি প্রবন্ধের প্রতিটি অনুচ্ছেদ লেখার সময়ে প্রবন্ধের শিরোনামের কথা মনে রাখতে হয়। তাতে প্রবন্ধের মধ্যে অপ্রাসঙ্গিক আলোচনা প্রবেশ করতে পারে না। উদ্ধৃতি ব্যবহারে সতর্ক হওয়া উচিত। অপরিহার্য না হলে উদ্ধৃতি ব্যবহার করা ঠিক নয়। আচ্ছা, বিশেষভাবে বাংলা প্রবন্ধের মধ্যে অন্য কোনো ভাষার উদ্ধৃতি বর্জনীয়। প্রবন্ধের নির্দিষ্ট কোনো আয়তন নেই, এমনকি এর অনুচ্ছেদ সংখ্যাও নির্দিষ্ট করা যায় না। তবে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রবন্ধের শব্দ সংখ্যা কম বেশি 1000 হতে পারে। প্রবন্ধের কয়েকটি নমুনা নিচে দেখানো হলো। বাংলাদেশের পর্যটন শিল্প ভূমিকা। মানুষ ভ্রমণ করতে পছন্দ করে। এই পর্যটনকে কাজে লাগিয়ে ভ্রমণ বান্ধব এক ধরনের ব্যবস্থা গড়ে উঠেছে, যার নাম
পর্যটন শিল্প। এই শিল্পের কাজ হলো কোনো অঞ্চলের দর্শনীয় স্থানগুলোর তথ্য ভ্রমণ পিপাসু মানুষের কাছে তুলে ধরা, ভ্রমণের সুবন্দোবস্ত করা এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা। বাংলাদেশের একাধিক বনাঞ্চল, পাহাড়ি নদী, ঝর্ণা, শস্যশোভিত মাঠ ও সবুজ প্রকৃতি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, নান্দনিক স্থাপত্য ও ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নিদর্শন প্রভৃতি দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। আচ্ছা, আমরা এরপরে আসি পরের পৃষ্ঠায়। তাই বাংলাদেশ পর্যটন শিল্পের নতুন দিগন্ত দেখতে পাচ্ছে। বাংলাদেশে পর্যটন শিল্পের সম্ভাবনা কিন্তু প্রচুর। আসলে কক্সবাজারে কিন্তু কক্সবাজার হচ্ছে আপনার পৃথিবীর সর্ববৃহৎ পর্যটন নিদর্শনগুলোর মধ্যে একটি। এছাড়া আমরা দেখতে পাই কক্সবাজারে আরও অনেক কিছু আছে, হিমছড়ি আছে, বছর শেষে আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারপর আরও অনেক আপনার স্টুডেন্টরা আছে, তারপর আপনার চাকরিজীবীরা আছে, তারপর হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, পিতা মাতা, আপনার পরিবার আছে। এরা আপনার একটা মানে সবাই মিলে মানে কক্সবাজারে ঘুরতে যাই। পর্যটন এলাকা আছে। এছাড়া আমাদের আরও কিন্তু পর্যটন এলাকা আছে, আরও পর্যটন এলাকা আছে। তার মধ্যে হচ্ছে আপনার কী কী আছে, কুয়াকাটা সমুদ্র সৈকত, এটাও কিন্তু আমাদের পর্যটন কেন্দ্র। এছাড়া আপনার আরও আছে এই যে দেখা যাচ্ছে কি বলে পর্যটন শিল্পের মধ্যে আরও যেটা আছে আপনার ঢাকায় কিন্তু অনেক কিছু আছে। আপনার লালবাগ কেল্লা আছে, আপনার ৬০ গম্বুজ মসজিদ আছে। ওকে, এগুলোর টানে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের বাংলাদেশে আসার সুযোগ রয়েছে। এভাবে বাংলাদেশ পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথমে বাংলাদেশের পর্যটন কেন্দ্রসমূহের দিকে তাকানো যাক। আচ্ছা, সুন্দরবন, সেখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তারপর আমাদের গ্রামের ভাষায় কাহাত আছে রাবাল্লা মাছ হয়। মানে রাবাল্লা বলতে আমরা এটাকে সুন্দরবনই বুঝি আর কি। ওখানকার শুটকি মাছগুলা বেশি মজাদার। আচ্ছা, বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ৬,০০০ বর্গ কিলোমিটারের অধিক জায়গা জুড়ে সুন্দরবন অবস্থিত। আয়তনটা কিন্তু আপনারা মনে রাখবেন, এটা কিন্তু অনেক বিশাল। আমরা যদি বাংলাদেশের মধ্যে আমাদের সুন্দরবনের যতটুকু আয়তন আছে আমাদের সীমান্তে, আমাদের দেশের মধ্যে, এখান থেকে কিন্তু আমরা অনেক প্রাকৃতিক সম্পদ, মাছ সংরক্ষণ করতে পারবো ইনশাল্লাহ। আমরা অনেক লাভবান হব, আমাদের দেশের জন্য অনেক সুবিধা হবে, আপনার দেশের উন্নতি সাধনে কাজ করবে। আমাদের এই সুন্দরবনের যে আপনার প্রাকৃতিক সম্পদগুলো আছে, যে ন্যাচারাল ওয়েলথ, এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অথবা বনাঞ্চল, মানে এটা কিন্তু সবচেয়ে বড়, এটা কিন্তু মাথায় রাখবেন। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনা জেলায় এর অবস্থান। সুন্দরী বৃক্ষ, গুলপাতাসহ নানা জাতের উদ্ভিদ ও চিত্রল, হরিণ, বাঘ, বানর, হনুমানসহ নানা জাতের পশু পাখির আবাস এই
সুন্দরবন। অভ্যন্তরে ছড়িয়ে থাকা অসংখ্য খালে রয়েছে কুমির। রোমান্সপ্রিয় পর্যটকগণ নৌযানে করে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে যেতে পারেন। ভয় ও ভালো লাগার অপূর্ব মিশেলের কারণে সুন্দরবন ভ্রমণ যে কোনো পর্যটকের স্মৃতিতে স্থায়ী হয়ে থাকে। সিলেটের রাতারগুল, এটাও আপনার একটা পর্যটন কেন্দ্রসমূহের অন্যতম। সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠাপানির বন। এর আয়তন ৩,৩25 একর। 10 ফুট গভীর পানির উপর বনের গাছপালা জেগে থাকে। বর্ষাকালে পানির গভীরতা হয় 20 থেকে 30 ফুট। পর্যটকগণকে নৌকায় করে বনের মধ্যে প্রবেশ করতে দেখা যায়। এখানে উপভোগ করার মতো আছে কদম, হিজল, অর্জুন, ছাতিম প্রভৃতি গাছের সৌন্দর্য। বেড়াতে বেড়াতে দেখা হয়ে যায় বানর, বেজি, গৈসাপ কিংবা সাদা বক। মাছরাঙা, পানকৌড়ি প্রভৃতি প্রাণী ও পাখির সঙ্গে। সমুদ্র সৈকত। কক্সবাজার জেলায় অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। এটার আয়তন হলো 120 কিলোমিটার। মাশাআল্লাহ, এটা অনেক বড়।